1 करोड़ का सवाल देखा, 5 करोड़ का सवाल देखा, सवाल 7 करोड़ का भी देखा, लेकिन इस बार सवाल है 140 करोड़ का। 140 करोड़ उम्मीदों का। तो तैयार है टीम इंडिया जवाब देने के लिए। डीपी वर्ल्ड एशिया कप शुरू हो रहा है सोनी लिव और सोनी स्पोर्ट्स नेटवर्क के टीवी चैनल्स पर। এবার দেখুন 16 জুলাই আপনার কাছে একটা ফোন আসে মেহেন্দি ভাইয়ের নামে। না বলবেন না, রেকর্ডস আছে আমাদের কাছে। আমি কোথায় বলছি যে আমার কাছে কোনো ফোন আসেনি? এই মেহেন্দিকে আমরা খুঁজছি, 3টে মার্ডার কেস আছে ওর বিরুদ্ধে। আমি জানি সেটা, আমার স্ত্রী আমাকে বলেছে। স্টোনম্যান। এবার আপনি আমাদের বলুন এই স্টোনম্যানটা কে? আমি জানি না স্যার। সোজাসুজি বল এই স্টোনম্যানটা কে আর কোথায় কে পাবো, নাহলে আমাদের ডান্ডা কিন্তু ওই পাথরের থেকে কম নয়। স্যার আপনারও মনে হয় যে আমি ওর সঙ্গে যুক্ত আছি? না না স্যার, সেটা যে লোকই হোক না কেন, মানে তার নাম যাই হোক না কেন, মেহেন্দি ভাই বা যে কোনো নাম শুনে তো আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে স্যার। স্যার আমি তো আরেকটু হলে ও চতুর্থ শিকার হতে যাচ্ছিলাম। স্যার সেদিন তো আমি বেঁচে গেছি, কিন্তু ওই লোকটা আমার মানি ব্যাগ চুরি করে নেয়। আর তার পরের দিন মানে 16 জুলাই ও আমাকে ফোন করেছিল আমার এটিএম এর পিন নাম্বার জানার জন্য। আমি খুব ভয় পেয়ে গেছিলাম স্যার, কিন্তু আমি আমার পিন নাম্বার দিইনি। ও তোমার ব্যাগ কি করে চুরি করেছিল? 15 জুলাই রাত্রের ঘটনা। আমি রিমঝিম পার্টি প্লটে একটা ম্যারেজ পার্টি অ্যাটেন্ড করে ফিরছিলাম আমার নিজের বাইকে। অত রাত্রিবেলাতেও ওই নির্জন রাস্তাতেও ও একাই হাঁটছিল। দাদা ওই এসটি বাসটা ধরতে হবে, ডিপো পর্যন্ত ছেড়ে দেবে? ডিপো পর্যন্ত তো যাচ্ছি না, তবে কাজ দিয়েই যাব। একটুখানি হাঁটতে হবে তোমাকে হয়তো। হ্যাঁ কোনো ব্যাপার না, বসে যাব। চলো বসো। আমি বুঝতে পারিনি যে আমি যমরাজকে আমার বাইকের পেছনে তুলেছি। সব কাজ করি, ক্যাটারিং, ডেকোরেশন, ম্যারেজ পার্টি, সব কাজ, কোনো কাজই ছাড়ি না। তুমি তো তাহলে অনেক টাকা ইনকাম করো। আরে ভাই এখন সিজন আছে তাই তো ধামাল, বাকি তো বসেই থাকা। তবে ভগবানের কৃপায় সব ভালোই চলছে। বাহ। আর তুমি কি কাজ করো? আর নামটা কি তোমার? আমার আমি একটা ডাকাত। তোমার পিঠে ঢোকাবো আর পেট থেকে বার করে নিয়ে আসবো। গাড়ি থামাও, গাড়ি থামাও, দাঁড়াও এখানে, নামো। ভাই দেখো, আমি তোমাকে লিফট দিলাম আর তুমি আমাকেই লুট করছো। আরে আমার যদি মাথা ঘুরে যায় না, লুট করি না, তখন পুরোপুরি একদম মার্ডার করে দিই, বুঝলে? বের কর। দেখো বেশি টাকা নেই ওটাতে। যাই, চলো শুয়ে পড়ো। শুয়ে পড়বো? হ্যাঁ শুয়ে পড়ো, উবু হয়ে শুয়ে পড়ো। চলো চলো শুয়ে পড়ো, শুয়ে পড়ো, চলো। কি করতে চাও ভাই? হ্যাঁ শুয়ে পড়ো, তাহলে বুঝে যাবে আমি কি করছি। শুয়ে পড়ো। হাট। এ ভাই বাঁচাও, এই দাঁড়াও, এই দাঁড়াও। সেদিন তো খুব যন্ত্রণা হয়েছিল, কিন্তু যখনই জানতে পারি যে ও স্টোনম্যান হতেও পারে, সব যন্ত্রণা যেন চলে যায়। প্রাণে বেঁচে গেছি আমি। ও তোমার সাথে আর কিছু করেছিল? আর কিছু মানে? আচ্ছা, ও তোমার সাথে জোর জবরদস্তি সেক্স করার চেষ্টা করেছিল? কি? না না স্যার, এমন তো কিছু ঘটেনি। নাম কি ওর? নাম তো কিছু বলেনি ও, কিছুই বলেনি ও।
স্যার আমার তো মনে হয় আমাকে মাটিতে শুইয়ে ওইটাই করতে চেয়েছিল। আমিও শিকার ছিলাম স্যার, কিন্তু আমি বেঁচে যাই। কিশোর, তুমি ওকে দেখেছো? তুমি আমাদের স্কেচ আর্টিস্টকে ওর চেহারাটা বলতে পারবে? মুখটা দেখে তো ছিলাম স্যার, কিন্তু কিন্তু অন্ধকার ছিল। মানে ঠিকঠাক হয়তো বলতে পারবো, একদম সঠিক বলতে পারবো না। তোমার যা যা মনে আছে আমাদের স্কেচ আর্টিস্টকে সেটা বলে দাও। 3টে খুন হয়েছে, চতুর্থটা যেন না হয়। হ্যাঁ ম্যাম, আমি কথা বলেছিলাম ওর সাথে। ইনি সন্দেহভাজন যাকে আমরা খুঁজছি। ওই লোকটা আমার কাছে পিন নাম্বার চাইছিল এটিএম কার্ডের, বলছিল যেন আমি ওকে নতুন পিন নাম্বার দিই। আমার খুব অদ্ভুত লাগছিল আর ও ফোনটা কেটে দিল। তোমরা ট্রেনিং পারপাসের জন্য সব কল রেকর্ড করো, রাইট? হ্যাঁ ম্যাম। তো আমার ওই কলের রেকর্ডিং চাই, ইমেলে, তাড়াতাড়ি। হ্যাঁ, আমার এই এটিএম এর পিনটা চাই, আপনি কি দিতে পারেন? সেই জন্যই আপনার ডিটেলটা চাইছি স্যার। আমাকে আপনার ডিটেলটা ভেরিফাই করতে হবে, যাতে আপনার কলটা আমি আইভিআর এ ট্রান্সফার করতে পারি, যাতে আপনি আপনার পিনটা জেনারেট করতে পারেন। ম্যাডাম, এই সিস্টেমের ব্যাপারে আমার মাথায় ঢোকে না কিছু। আমার পিন নাম্বার চাই, আমার টাকা বার করতে হবে, আমার গিফট কিনতে হবে, সুলেখার জন্য, প্রীতির জন্য। স্যার, আমি আপনাকে কোনো পিন দিতে পারবো না, আপনাকে নতুন পিন জেনারেট করতে হবে আইভিআর এর মাধ্যমে। আপনাকে দিয়ে যে কোনো কাজ হবে না সেটা আমি বুঝতে পেরে গেছি। ছাড়ুন, এটা আমি নিজেই করে নিচ্ছি। আমার পিন নাম্বার চাই, আমার টাকা বার করতে হবে, আমার গিফট কিনতে হবে, সুলেখার জন্য, প্রীতির জন্য। স্যার, কিশোর দত্তানি যেটুকু বলেছেন তাতে এটুকুই বানানো গেছে, ওনারও ধোঁয়াশা রয়েছে। আমার পিন নাম্বার চাই, আমার টাকা বার করতে হবে, আমার গিফট কিনতে হবে, সুলেখার জন্য, প্রীতির জন্য। এগুলো সুরেখা আর প্রীতিকে গিফট দেওয়ার কথা বলছে। আত্মীয় হতে পারে স্যার, কারণ গিফট দেওয়ার কথা বলছে। আর সেই কথাটা ব্যাংকের কাস্টমার কেয়ারে ফোন করে বলছে। এর মেন্টাল কন্ডিশন ঠিক নেই বোধহয়। স্যার, মে আই কাম ইন? এসো পাঞ্চাল। স্যার, সিসিটিভি থেকে কিছু পেলে? নো স্যার। স্যার, ঘনশ্যাম পাণ্ডে যে এলাকায় থাকতো, মর্নিং ওয়াকে যেত, ওখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই, কিন্তু একটা এটিএম আছে ওর বাড়ির পাশে। ঘনশ্যাম সকালে ওখানে যায়, টাকা উইথড্র করে, এসবের ফুটেজ আছে, কিন্তু কিলারকে কোথাও দেখা যাচ্ছে না। আজ সকালে দুধওয়ালার সঙ্গে কথা হলো। কি বললো সে? ওই দুধওয়ালা ঘনশ্যামকে কারুর সাথে বাইকে যেতে দেখেছে। ও হয়তো কিলার হতে পারে। স্যার, ওই দুধওয়ালা ঘনশ্যামকে চেনে। এই দুধওয়ালাকে স্কেচ আর্টিস্টের কাছে নিয়ে এসো। কিন্তু ও কতটা মনে করতে পারবে এটা নিয়ে ডাউট আছে। অত ভোরে আলো কম ছিল। কোনো ব্যাপার না পাঞ্চাল, তুমি ওকে ডেকে আনো তাড়াতাড়ি। আর একটা কথা, ওকে কিশোর দত্তানি স্কেচটা একেবারেই দেখাবে না। ফ্রেশ চাই আমাদের। হয়তো কোনো ফিচার্স যেটা কিশোর আমাদের বলতে ভুলে গেছে, এই দুধওয়ালার থেকে পাবো। স্যার, আর এখন আমাদের কাছে 2টো নাম রয়েছে, সুরেখা আর প্রীতি। আমাদের এই সূত্রকে নিয়েই অন্ধকার গলিতে ঢুকতে হবে, আর খুনিকে নিয়ে তবেই বেরোবো। দুটো নাম নিয়েছে ও, সুরেখা আর প্রীতি। মনে হয় দুজনই ওর আত্মীয়। সুরেখা আর প্রীতি? আরে ভাই, সুরাটার ভালসারে যদি একটা পাথর তুলে ছুঁড়ি, কোনো না কোনো সুরেখা আর প্রীতির গায়ে পড়বে, এত আছে। এই দুটোর ফটো তুলে রাখ তোর মোবাইলে, সব জায়গায় খুঁজে বেড়া। কি ব্যাপার, খুব উন্নতি করে ফেললি তুই। প্রত্যেকটা মানুষের মুখে তোর নাম। ভালোই। জিগ্নেশ, আরে পুরুষোত্তম দাদা, আসো আসো আসো। কেমন আছিস? ভালোই আছি, বেশ ভালোই চলছে।
বসো, আমি চা বানাচ্ছি। না না, আমার একটু তাড়া আছে, আমি ভাড়াটা নিয়ে বেরিয়ে যাবো রে ভাই। আচ্ছা বসো, আমি নিয়ে আসছি। কাজকর্ম কেমন চলছে? ফাইন, একদম ফাইন। খবরটা পড়েছিস রে ভাই? ওই স্টোনম্যান সুরাটে ঘুরে বেড়াচ্ছে। এমনটা যেন না হয় যে পুলিশ ওখানে ওকে খুঁজছে আর ও এখানে বারুজে থানা গেড়েছে। আরে না পুরুষোত্তম দাদা, ও আমাদের বারুজে কিচ্ছু করবে না। কেন করবে না? মানে হলো যে সুরাত তো বারুজ থেকে অনেকটা দূরে। নাফসারি, বালসাড, আখিলেশ্বর হলো কাছে। ও পাগলাটে স্টোনম্যান, থোড়ি না SMS করেও যে কোনো গায়ে ঢুকবে। ও যেখানে হোক যাকে খুশি মারতে পারে। চলো আমি বেরোচ্ছি। ও দেখ জিগ্নেশ, দেখ কোথায় পৌঁছে গেছিস তুই। লোক থরথর করে কাঁপে তোর নাম শুনলে, আর তুই ফালতু ভয় পেয়েছিলি। জিগ্নেশ, মনে পড়ে কিরকম ফেটেছিল তোর? নিজেকে মেরে ফেলার কথা ভাবছিলিস না? হাই। পাঁচশো জায়গা আমার। বস দেখি। চল আয় দেখি। চল 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 চল। ও চল, শুয়ে পড়ো। আমি শোবো? হ্যাঁ, পেটের উপর শুয়ে পড়ো না। আমার কথা ভাবলে ভীষণ ভালো লাগবে, ভাবো না। চল শুয়ে পড়ছি। হ্যাঁ। এই নাও শুয়ে পড়েছি ভাই। করছিসটা কি? পাথর সরাচ্ছিলাম। আরে তাড়াতাড়ি সরা, না হলে আমার মুডও সরে যাবে। চল 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 চল, তাড়াতাড়ি কর, আমার দেরি হয়ে যাচ্ছে। কেন করলি তুই এটা? একটা ফোনের জন্য? তুই একটা বদমাশ। একটা ফোন আর কয়েকটা টাকার জন্য তুই একটা মানুষকে মেরে ফেললি। নিজেকে মেরে ফেলার চেষ্টা কর। কি হলো? আরে যা।
আমি কেন মরবো? আমি তো কোনো ভুল কাজ করিনি। আমি যেটাই করেছি জেনে বুঝেই করেছি। তুই একদম ঠিক। তুই কোনো ভুল করতেই পারিস না। তুই একদম ঠিক। তুই একদম ঠিক। ঠিকই ছিলিস তুই। ভালো করেছিস, মরিসনি। দেখ দেখ তুই কোথায় পৌঁছে গেছিস। পুলিশ তোকে খুঁজছে, খবরের কাগজেও ছাপছে, সবাই ভয় পাচ্ছে তোকে। দুদিন ধরে এই ছবিটা প্রত্যেকটা গলিতে দেখিয়েছি, কিন্তু কেউ চিনতে পারলো না। সুরেখা আর প্রীতির ব্যাপারে কিছু জানতে পারলি? খড়ের গাদায় সুচ খোঁজা স্যার। মানছি দুটো সুচ আছে, কিন্তু আপনি তো জানেনই স্যার, শুধুমাত্র দুটোই নাম। কিন্তু এটাই তো তোর কাজ রাম। আমার এই দুটো সূচি চাই, তাতে তোর যতই পরিশ্রম হোক, বুঝেছিস? হ্যাঁ স্যার। ভালসার থেকেও কোনো খবর নেই স্যার। আমার মনে হয় বালসাডের নয়, হয়তো সুরাটেও থাকে না, হয়তো অন্য কোথাও থাকে। এ সুরাটে খুনটা করে বালসাডের দিকে যায়, তারপর সুরাট আর বালসাডের মাঝামাঝি এসে ফোনটা করে। ওর এই রুটে এসে ফোন করাটা একটা চাল হতে পারে আমাদের বোকা বানানোর। স্যার এরকম হলে মানতেই হচ্ছে, ও বিকৃত মস্তিষ্ক হলেও বেশ বুদ্ধি আছে ওর। আমাদের কাছে ওর ব্যাপারে যা ইনফরমেশন আছে, যতটুকু আছে, আমাদের সেটা পাবলিকের সঙ্গে শেয়ার করা উচিত। স্যার এটা করলে ও আরো সতর্ক হয়ে যাবে, আরো ভেতরে ঢুকে যেতে পারে। কিন্তু এটাও তো হতে পারে যে এটা করলে ও সতর্ক হবে আর নিজের ডেরা থেকে ও বাইরে বেরিয়ে পড়বে। স্যার, আমরা যদি ওর নামটা ঘোষণা করে দিই, তাহলে পাবলিক ওকে ধরার চেষ্টা করবে। গুড আইডিয়া ইন্সপেক্টর, আমার দিক থেকে ওকে। যাও, ছাপিয়ে দাও পোস্টার। স্যার, প্রিন্ট থামাতে হবে এক্ষুনি। কেন রজনী ভাই? কারণ আমরা এখানে স্টোনম্যানের স্কেচ ছাপতে চলেছি, আর কয়েক ঘন্টা আগে এটা ঘটেছে। স্যার পুরোপুরি থেতলে দিয়েছে। স্যার খোঁজা চলছে, কিন্তু এবারে কোনো পাথর পাওয়া যায়নি। এই লোকটা যেই হোক আমাদেরকে খেলাচ্ছে। এ আমাদের চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছে। আমাদের নাকের উপর ফোর্থ মার্ডারটা করে এ উল্টে আমাদের চ্যালেঞ্জ দিয়েছে। একটা আরো? ইয়েস স্যার, স্কেচের সাথে একটা ফটো ছাপতে হবে।
এ তো আমি নই। আরে কিশোর দত্তানি, এরকম নোংরা ছবি বানালি আমার। যদি আমায় ফোন করতিস আমি তোকে ছবি পাঠিয়ে দিতাম। তুই একদম ফালতু লোক আছিস, একদম ফালতু। $1,00,000 যদি আমি নিজে পুলিশের কাছে চলে যাই তাহলে ওরা আমাকে ইনামের টাকাটা দেবে নিজেকে ধরার জন্যে? সারেন্ডার করো, ইনাম নাও জিগ্নেশ ভাই। 100-তে কল করব? না না না, আমি যদি পুলিশকে সারেন্ডার করি আমাকে পয়সা দেবে না। সুলেখা? তাহলে আমি সুলেখাকে সব বলে দিই। ও যদি পুলিশকে বলে দেয় তাহলে পুলিশ আমাকে ধরে নেবে। তারপর সুলেখা পেয়ে যাবে এই নাম $1,00,000। এটাই অন্তরের যোগ। আমি সাহায্য করার জন্য এতক্ষণ ভাবছি আর ও নিজের থেকেই ফোন করে দিল। আরে হ্যাঁ সুলেখা, কেমন আছিস জিগ্নেশ? ভালো আছি, আমি ভালো আছি। এক্ষুনি আমি তোর কথাই ভাবছিলাম। 4 দিন ধরে মুখটা দেখালি না, সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে। আসলে আমি স্টোনম্যানের ছবি দেখছিলাম, পেপারে বেরিয়েছে না, তুই দেখেছিস নাকি? হ্যাঁ দেখলাম তো, দেখে তো খুব ভয় করছিল। 4র্থ মার্ডার করেছে ও। 4র্থ মার্ডার? হ্যাঁ, পেপার পড়িস না নাকি? কালই তো করলো 4র্থ মার্ডার। আচ্ছা আচ্ছা শোন সুলেখা, একটা কথা বলি, আমি কিছুক্ষণ পরে তোকে ফোন করি, ঠিক আছে? আরে শোন না, আমি এসব কি? আমি তো এসব করিনি। এটা কে হতে পারে যে আমার গরম তাওয়ায় রুটি সেকছে? কেউ কেউ হয়তো আমার নাম ভাঙিয়ে খাচ্ছে, আমাকে আমাকে অপব্যবহার করছে। না না না, কেউ এটা করতেই পারে না। কেউ আমার এরকম ভাবে নাম খারাপ করতে পারে না। কোথাও পুলিশের কোনো চাল নয় তো? স্টোনম্যানের স্কেচ পুলিশ যখনই প্রকাশ করলো, স্টোনম্যান আরও একটা খুন করে ফেললো। ওই 4র্থ খুনের সাথে শুধু ভিকটিমের মাথাই নয়, বরং পুরো সুরাট শহরের পুরো সাহসকেই আঘাত করেছে। এ যেই হোক, ও আমাদের ক্ষমতাকে চ্যালেঞ্জ করছে। 4th ভিকটিম আমাদের সামনে। স্যার, শহরের প্রত্যেকটা পুলিশ স্টেশন তাদের নাইট পেট্রোলিং ডাবল করে দিয়েছে। স্যার, নাকাবন্দিও বাড়িয়ে দেওয়া হয়েছে। কাল রাত্রে নাইট পেট্রোল ডাবল ছিল, নাকাবন্দিও টাইট ছিল। স্যার, তার মধ্যেও হলো 4th মার্ডার। স্যার, এই মার্ডারটা হাইওয়ের কাছে হয়েছে। কিন্তু দেশাই হয়েছে। স্যার, রেড অ্যালার্ট জারি করব। কবে? 5 নম্বর খুন হওয়ার পর, রেড হওয়ার পর আমরা কি জবাব দেব? সবাইকে দাঁড় করিয়ে দেবে। যতীন, দেশাই, তোমরা ওই গে সেক্স অ্যাঙ্গেলের ব্যাপারে বলেছিলে, ওই এরিয়াতে কি প্রগ্রেস? স্যার, 1-2 মিটিং পয়েন্ট আছে বেশ স্বনামধন্য, কিন্তু সেখানে খুব অল্প লোকজনকে দেখা যায়। আর যাদের দেখা যায় তারা ঠিকঠাক কথা বলতেই চায় না, বদনামের ভয়ে। স্টোনম্যানের ব্যাপারে কোনো ইনফরমেশন পাওয়া যায়নি স্যার, কমপ্লিট ব্ল্যাঙ্ক। ওই ব্ল্যাঙ্কটাকে ফিল আপ করো, নেটটাকে ছড়িয়ে দাও। লাভসারি, বালসার, যেখানে যাবে ভেতরে ঢুকে যাও, যা করতে চাও করো, কিন্তু কোনো অ্যাঙ্গেলকে ছাড়বে না। এখন ওই খুনি আমাদের সামনে আছে, আমাদের শুধু ওকে ক্যাচ আপ করলে হবে না, ওর সামনে গিয়ে ওকে আটকাতে হবে, আর সেটাও 5 নম্বর খুন হবার আগে। ইয়েস স্যার। ইয়েস স্যার, ভিকটিমের ফ্যামিলিকে কোনো কল করা হয়নি আগের মতো। আর ভিকটিমের পরিচয়ও আমরা খুনের একটু পরেই পেয়ে গেছি। রৌনক কাকার নাম ভিকটিমের। স্যার, বাকি 3টে কেসের মতোই এই মার্ডারেও ক্রাইম সিন থেকে মোবাইল, পার্স অথবা শনাক্ত করা যায় এমন কিছু মিসিং। আর মার্ডার ওয়েপন, ওই পাথরটা, ওটাও তো মিসিং। স্যার, পোস্টমর্টম রিপোর্ট বলছে যে কোনো ভারী জিনিস দিয়ে মাথায় মারা হয়েছে, হয়তো পাথর। তাহলে এই পাথরটা মিসিং কেন? এই পাথরটা স্টোনম্যানের সিগনেচার। আচ্ছা, এরম নয় তো
যে স্টোনম্যান খুনের প্রসেসটা পাল্টে দিয়েছে? আগেও শুধু আমাদের ভুল বোঝাচ্ছিল, এখন তো চ্যালেঞ্জও দিচ্ছে। স্যার, আমরা আগের কেসের মতোই সব নেটওয়ার্ককে অ্যাক্টিভেট করছি। একটা কাজ করো, এই যে আগের 3 জন ভিকটিম, ধর্মেশ মিস্ত্রি, হাসমুখ পাঞ্চাল, ঘনশ্যাম পান্ডে, আর এখন এই রৌনক কাক্কড়, 8ই জুলাই, 13ই জুলাই, 19শে জুলাই আর 25শে জুলাই সবকটা দিনের সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠাও। আমরা অলরেডি সব রেলওয়ে স্টেশনের ফুটেজ দেখেছি। আপনি বলতে চাইছেন পুরো শহরের সিসিটিভি? হ্যাঁ যতীন, পুরো শহরের শপিং মল, দোকান, জুয়েলারি শপ, এই সমস্ত জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো থাকে। আমার এই সব জায়গার সিসিটিভি ফুটেজ চাই। কত লোক হবে? 1000, লাখ? আমাদের ওই 1000 বা লাখ লোকের থেকে ওই স্টোনম্যানকে খুঁজে বের করতে হবে যে কোনো মূল্যে। অপরাধীর খোঁজ চলছিল জোর কদমে। পুলিশ উৎকণ্ঠার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিল, ঠিক যেন কাঁচের টুকরোর ওপর খালি পায়ে হাঁটা, কিন্তু অভিব্যক্তি প্রকাশ করা যাবে না। একদিকে বিচিত্র আর ভয়ঙ্কর খুনগুলো নিয়ে পুলিশের মাথা খারাপ হয়ে যাচ্ছিল, আর অন্যদিকে খুনি তার অসুস্থ মনের অন্ধকার কালকুঠুরিতে বন্দী ছিল। আপনার প্রয়োগের সীমা শেষ হয়ে গেছে। এই ফোনটি এখন বন্ধ। দয়া করে কিছুক্ষণ পর চেষ্টা করুন। সুরেন্দ্র, আমার কথা খুব মন দিয়ে শুনবি। অঙ্কলেশ্বর, ভারোচ, ওড়গ্রা আর আহমেদাবাদ, এইসব অঞ্চলে যত খোঁচর আছে আর খোঁচরদের যত খোঁচর আছে সকলকে কাজে লাগিয়ে দে। বল, যে খবর দেবে সে ডাবল ফিস পাবে। খুলে দিতে পারি? তাহলে খোল। সফটওয়্যারের দাম আর আমার শিল্পকলা মিলিয়ে 400 টাকা লাগবে। 400 টাকাই দেবো। হ্যালো, হ্যাঁ বলো। কি? কোথায়? আরে আর কত টাইম লাগবে ভাই? হ্যাঁ হচ্ছে, ডিসপ্লের জন্য 10,000, 2 দিন পরে ফোন পাবেন। স্যার, আমাদের প্রথম ভিকটিম ধর্মেশ মিস্ত্রি, যার লাশ ওয়্যার হাউসে পাওয়া গেছে, ওর ফোন যে চুরি হয়ে গেছিল স্যার। হ্যাঁ বলো। সেটা একটা মোবাইলের দোকানে ওয়াইফাই কানেক্টেড হয়েছে। আমরা এক্ষুনি ওখানে যাচ্ছি, ততক্ষণ রাস্তার ডিটেলসটা নিয়ে নেব। লেটস গো। হয়ে গেছে। আমি ওয়াইফাই দিয়ে ফ্রিতে সফটওয়্যার দিয়ে দিয়েছি। ভবিষ্যতে যদি এরকম প্রবলেম হয় বা আটকে যায়, তুমি অনায়াসে খুলতে পারবে। বাহ ভাই, ভালোই হলো। আরে শোন না, এর মধ্যে কিছু ভিডিও ভরে দে না। ওর আলাদা চার্জ লাগবে। এই দেখো। আরে এটা দে না, এটা কপি হচ্ছে, সময় লাগবে, বসে যাও। হ্যাঁ, 1 সেকেন্ড দাঁড়াও। পাঞ্চাল নোট করো। দোকানের নম্বর 12, আশা কমপ্লেক্স, কাঞ্চন রোড। ঠিক আছে, তুমি তোমার কাজটা করে যাও। ফোন এখন ওই লোকেশনেই আছে। ওয়াইফাই থেকে ডেটা ট্রান্সফার হচ্ছে ওই মোবাইল শপেই, সতীন্দ্র ইলেকট্রনিক্স। বাকি ইনফরমেশন পেয়ে যাব। আরে ভাই, ছবি ভালো হবে তো? হ্যাঁ ভাই, একেবারে অরিজিনাল থেকে কপি। স্যার, এইমাত্র চলে গেছে। আমার মনে হচ্ছে সামনে যে যাচ্ছে
ওই তোর নাম কি? জিগ্নেশ। আর তোর হাতে এই যে ফোনটা, এটা কার? আমারই। এর আগে কার ছিল? আপনারা কি পুলিশ? ঠিকই চিনেছিস। আগে এই ফোনটা ধর্মেশ মিস্ত্রি ছিল, তাই তো? হ্যাঁ স্যার, ওনারই ছিল। আজকেই আমি লকটা খুললাম। একেবারে 400 টাকা লেগে গেল স্যার। ওই আমি প্র্যাকটিস করতাম আর কি। আরে কি হয়েছে বুঝতে পারছি না। কি আরে সরু, কি হচ্ছে এগুলো? আরে কি হচ্ছে এগুলো? আরে সরে যান। ওটা আমার বাড়ি, আমাকে ঢুকতে দিন ওখানে। আসতে দাও। এই জিগ্নেশ, এই লোকগুলো কি হয়েছে? আমাকে কে ফোন করেছিল? ইনি করেছিলেন, ইনি পুলিশ। আপনি সুরেখা এর বর্দি? হ্যাঁ সাহেব। প্রীতিকে? আমার মেয়ে সাহেব। কি হয়েছে? আমার ভাই কিছু করেছে নাকি? হ্যাঁ কি হয়েছে বল না। মার্ডার কেস, 4টে, পাথর দিয়ে মাথা ঠুকে। না সাহেব, আপনার কোনো ভুল ধারণা হয়েছে, ওই রকম নয়। এই জিগ্নেশ বল না, উনি মিথ্যে কথা বলছেন, বল না। এই জিগ্নেশ, জিগ্নেশ, জিগ্নেশ। স্যার এই 4 নম্বর মার্ডারটা আমি করিনি স্যার। আমি তো শুধু 3 জনকে মেরেছি স্যার। আমার মনে হচ্ছে যে কেউ আমার নাম আর কাজের অপব্যবহার করছে। ওকে ধরুন স্যার। আপনি এইভাবে একের পর এক খুন করছেন। আপনি কেন ফোন করেছেন? কি হয়েছে? কেন ফোন করেছেন? আসলে সাধারণ মানুষ জানতে চাইছে। আপনি প্লিজ আমার কেন করেছেন? দাদা এদিকে একটু তাকান তো। ও দাদা দেখি এদিকে প্লিজ। বাড়ি কোথায় তোর? গুরুপুত নগরে। স্কুলে যাস নাকি? আর যাই না। কাজ করবি কোনো? টাকা পাবো তো? চলে আয়, বুঝিয়ে দিচ্ছি কি করতে হবে। চলে আয়। আমি তোকে 25 টাকা দেব। কিন্তু কাজটা কি? মজা মজা করবো আমরা দুজনে। মজা? কেমন মজা? বড়দের মতো মজা। ওটা কি হয়? ওটা দেখছিস? ওখানে যাই আমরা দুজনে, ব্যাস মজা চলে আসবে। তোরও আসবে, আমারও আসবে, টাকাও দেবো তোকে। হ্যাঁ চল। এগারো বছর আগে একজন অটোরিকশা ড্রাইভার তোর সঙ্গে জবরদস্তি করে, আর তুই এখন লোকেদের মারছিস সেই বদলা নিতে। আমি কোথায় বলেছি বদলা নিচ্ছিলাম? ওই রিক্সাওয়ালা যেটা আমার সাথে করেছিল সেটা আমার উপরে প্রভাব ফেলেছিল। জোর জবরদস্তি। একবার হয়েছিল না, অনেকবার হয়েছিল। প্রথমবারের পর ও আমাকে টাকা দিয়েছিল, তারপরে যতবার ডেকেছিল ততবার আমি গেছিলাম। তারপর ওটা আমার পেশা হয়ে গেল। তাহলে তুই লোকেদের মারতে শুরু করলি কেন? তুই ওদের কাউকে চিনতিস? কারুর সঙ্গে তোর কোনো শত্রুতা ছিল? আমার শুধু ধর্মেশের ফোনটা পছন্দ হয়ে গেল, ব্যাস। সেই জন্য ওর সঙ্গে সেক্স করতে ওয়্যার হাউসে নিয়ে গেলি। ওর ফোনটা পছন্দ হলো, ওকে মেরে দিলি। হ্যাঁ, আর ওর টাকাটাও আমার দরকার ছিল, ওটা আমি নিয়ে নিলাম।
হাসমুখ পাঞ্চাল। আমি ভাবলাম সারাদিনের রোজগার ওর পকেটে আছে, সেজন্য ওকে আমি দূরে নিয়ে গেলাম যাতে আরাম করে মারতে পারি। দাঁড়া, একটু হালকা হয়নি। খারাপ লাগলো আমার, খুব খারাপ লাগলো। ওর কাছে শুধু 700 টাকা ছিল, আর ফোনটাও খুব সস্তা ছিল। সস্তা হয়েছে তাতে কি হয়েছে, কথা তো বলা যেত। এই ধর্মেশের ফোনটা সব থেকে খারাপ ফোন ছিল। ওই ফোনটা ছিল আমার কাছে, কিন্তু কথা বলা যেত না, খুলতেই পারিনি আমি ফোনটাকে। আর ওই 3 নম্বরটা যেটা ছিল, ওকে আমি এটিএম থেকে বেরোতে দেখলাম, তখন ভাবলাম ওর কাছে টাকা থাকবে। এটা চতুর্থ ছিল, তো তৃতীয় শিকার ছিল কিশোর দত্তানি। আমি কোথায় মেরেছি ওকে? আমি শুধু পার্সটা ছিনতাই করেছিলাম। ওখানে মাত্র 2400 টাকা ছিল। তোর প্ল্যান ছিল আগে ওর সঙ্গে সেক্স করার, তারপর ওকে মারার। প্ল্যান কি ছিল সেটা তো জানি না, এই দুটোর মধ্যে কিছু তো হয়ওনি। কিন্তু আমি বারবার বলছি স্যার, এই হাইওয়ের মার্ডারটা আমি করিনি, এটা অন্য কেউ করেছে। ওকে ধরুন স্যার, ছাড়বেন না। তুই এখনো পর্যন্ত কি তো বলিসনি যে এই 3 জনকে মারার আসল কারণ কি? মোবাইল আর টাকা স্যার, বললাম তো। সত্যি কি ও মানসিক পেশেন্ট? স্যার এটা তো সাইকিয়াট্রিস্টই বলতে পারবেন, কিন্তু সত্যি আশ্চর্য স্যার, ওর কোনো ব্যাপারে কোনো আফসোস নেই, সমস্ত কিছু একবারে নর্মালভাবে বলছিল। স্যার বলছিল ছোটবেলায় ওর ওপর সেক্সুয়াল অ্যাবিউজ হয়, কিন্তু এই অ্যাবিউজের সাথে মার্ডারের কোনো যোগাযোগ নেই। বলছিল যে ও মার্ডার এমনি করেছে, টাকা আর মোবাইলের জন্য। আর স্যার এও আগে শহরে অটো চালাতো, এর আসল বাড়ি সুরাটে, কিন্তু ওর বাবা মারা যাওয়ার পর ও সরাসরি ওর দিদির কাছে মানে বর্দির কাছে চলে আসে। স্যার একটা মেয়ে ছিল ওর জীবনে, মিনা। ও যখন অটো চালাতো তখন ওকে পছন্দ করতো। তুই এই 3 জনকে খুন করে কিছু প্রমাণ করতে চেয়েছিস? আমি কার কাছে কি প্রমাণ করব স্যার? সুলেখা দিদির কাছে, প্রীতির কাছে, মিনার কাছে। মিনা? এই মিনাটাকে? মেয়ে একটা, খুবই সুন্দর ছিল। ও আমার অটোতে রোজ কলেজে যেত, তারপর হঠাৎই একদিন ও যাওয়া বন্ধ করে দিল। কেন জানি না। এখনো কোথায়? জানি না স্যার, ওকে আমি অনেক খুঁজেছি, কিন্তু ওকে পাইনি কোথাও। অনেক বছর হয়ে গেল। তুই এই মিনাকেও মেরেছিস নাকি? আমি কি পাগল নাকি স্যার? এখন যাকে আমি ভালোবাসি তাকে কি আমি মারতে পারি? আমি ওকে খুব ভালোবাসতাম স্যার, কিন্তু আমার কোনো সাহস ছিল না ওকে বলার মতন। এই জিগ্নেশের সমস্ত কিছু টেস্ট করো, সাইকিয়াট্রিস্ট দিয়ে ওর কাউন্সিলিং করাও। এই স্টোনম্যান জিগ্নেশ, ও কোনো অ্যাঙ্গেল থেকেই নর্মাল নয়। ভুল করেছি আমি, ঠিক বলছি তো? না মারলেই তো হতো ওই 3 জনকে। তোর সাথে ছোটবেলায় কি হয়েছে না হয়েছে একবার তো বলতে পারতি আমাকে। না না, ওটা ছোটবেলাতেই মরে গেছিল। আমি ইচ্ছা করে মারিনি ওই 3 জনকে। আমি জানি না এটা কি করে হয়ে গেল, কিন্তু এখন ওই প্রায়শ্চিত্তটা তো আমাকেই করতে হবে না? স্যার ওই জিগ্নেশ স্টোনম্যান। কি হয়েছে? খাবার খেতে অস্বীকার করছে, সকাল থেকে 1 ফোঁটা জলও খায়নি। কি নাটক এটা? খাবার খাচ্ছ না কেন?
খিদে আমার প্রায়শ্চিত্ত। আমি ওই তিনজনের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করতে চাই। যদি ওদের আত্মা শান্তি পায় তাহলে আমাকে আর বিরক্ত করবে না, সেটা না হলে ওদের আত্মা আমাকে তিলে তিলে মেরে ফেলবে। ঠিক আছে, চালু রাখ তোর প্রার্থনা, আর পাশাপাশি খাবারটাও খেয়ে নে। এমনি 4টে লোকের প্রাণ তো খেয়েছিস, এবার খাবারটাও খেয়ে নে। হয়ে যাবে তোর প্রায়শ্চিত্ত। খাবার খাইয়ে দাও ওকে। ঠিক আছে স্যার। জিগ্নেশের ভিকটিমের পরিবারের লোকেরা মনের কষ্ট মনে চেপে আবারও জীবনধারায় ফিরতে লাগলো। কিন্তু একটা কথা তাদের কুরে কুরে খাচ্ছিল, যে জিগ্নেশ হয়তো টাকার জন্য নয়, বরং কোনো মানসিক সমস্যার কারণে তাদের প্রিয়জনদের অকারণে আর অসময়ে মেরে ফেলল। জিগ্নেশের উপর সাইকিয়াট্রিক টেস্টিং হলো। অদ্ভুত বিষয় হলো, সব রিপোর্ট এটাই প্রমাণ করল যে জিগ্নেশের কোনো মানসিক রোগ নেই। এটা প্রমাণ হয়ে গেছে যে হাইওয়ের কাছে সেই চতুর্থ মার্ডার জিগ্নেশ করেনি। সেটা কোনো ব্যক্তিগত শত্রুতার কেস ছিল, যা স্থানীয় পুলিশ সমাধান করেছে আর অপরাধীকে ধরেও ফেলেছে। শহরে আতঙ্কের পরিবেশ কাটিয়ে এবার সবাই একটু নিশ্চিন্ত হতে পারছে। যতক্ষণ পর্যন্ত জিগ্নেশ ধরা পড়েনি, শহর জুড়ে আতঙ্ক আর ভয় ছড়িয়েছিল। ছোটবেলায় হওয়া যৌন উৎপীড়নের কষ্ট কি হঠাৎ করে এক প্রতিশোধের আগ্নেয়গিরি হয়ে ফেটে পড়ল? সত্যিই কি এটা কোনো মানসিক রোগের কারণ ছিল, নাকি এটা শুধুই চুরির কারণে হওয়া কোনো মার্ডারের কেস ছিল? কারণ যাই হোক না কেন, জিগ্নেশ একটা গুরুতর অপরাধ করেছে আর তার জন্য তাকে শাস্তি পেতে হবে। আপাতত সে আইনি হেফাজতে রয়েছে। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে অপরাধের আরও একটি গল্প নিয়ে। ততক্ষণ সুরক্ষিত থাকুন, সতর্ক থেকে একজন ভালো নাগরিকের দায়িত্ব পালন করুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল সতর্ক। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.